যেহেতু দুর্বল ছাত্র এই জন্য কিছুই বুঝতে পারি না। এখন উপরে হাত তুলবো না নিচে নামাবো এটাও বুঝতে পারি না। বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দিব না এবং আমাদের যা করা প্রয়োজন তাই করব। দর্শক, একবার ভেবে দেখুন তো, দীর্ঘ সময় ধরে লাগাতার দমন-পীড়ন, ক্র্যাকডাউন আর শীর্ষ নেতাদের ফাঁসির পর অনেকেই হয়তো ভেবেছিলেন বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামের মেরুদণ্ড চিরতরে ভেঙে গেছে। তারা হয়তো আর কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না। কিন্তু রাজনীতিতে যে শেষ কথা বলে কিছু নেই তা আজ আবার প্রমাণিত হতে যাচ্ছে। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থান এবং পরবর্তী এই নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী এমন এক অভাবনীয়, যুগান্তকারী এবং সূক্ষ্ম কৌশল নিয়ে মাঠে নামছে যা দেখে বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষকরাও রীতিমতো হতবাক হয়ে গেছেন। খবর আসছে জামায়াতে ইসলামী এখন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বা তিউনিসিয়ার আন্নাহদা দলের মডেল হুবহু অনুসরণ করে নিজেদের বিশাল সাংগঠনিক কাঠামোকে সম্পূর্ণ নতুনভাবে ঢেলে সাজাচ্ছে। তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে প্রচলিত ধারায় ধর্ম এবং রাজনীতি একসাথে মিলিয়ে রাখলে বারবার আইনি, আন্তর্জাতিক এবং রাজনৈতিক রোষানলে পড়তে হয়। আর তাই তারা এখন টু উইং স্ট্র্যাটেজি বা দলের ভেতরে দুটি পৃথক উইং তৈরির এক বিশাল মাস্টার প্ল্যান নিয়ে কাজ শুরু করেছে, যার একটি হলো পলিটিক্যাল বা রাজনৈতিক উইং আর অন্যটি হলো স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক উইং। পাকা ব্রু সাদা হওয়া, দাড়ি সাদা হওয়া এক জীবন্ত যুবক। আজ আমরা কোনো আবেগের বশবর্তী হয়ে নয়, বরং অত্যন্ত গভীর লজিক এবং নিরেট ফ্যাক্ট দিয়ে পুরো বিষয়টি বিশ্লেষণ করব। আমরা দেখব কিভাবে আধুনিক শিক্ষায় শিক্ষিত স্মার্ট ডাক্তার, ইঞ্জিনিয়াররা রাজনীতির মাঠ সামলাবেন আর আড়ালে থাকা অত্যাধুনিক নেতারা বৈশ্বিক ইসলামী আন্দোলনের সাথে যোগাযোগ রাখবেন। ফিলিস্তিনের হামাসের দিকে তাকালে আমরা ঠিক কি দেখি? তাদের একটি পলিটিক্যাল ব্যুরো বা রাজনৈতিক উইং রয়েছে, যারা কাতারের দোহায় বা তুরস্কে বসে অত্যন্ত স্মার্টলি আন্তর্জাতিক কূটনীতি, মধ্যস্থতা এবং রাজনৈতিক সমঝোতার কাজ করে। অন্যদিকে তাদের একটি কোর বা মূল সামরিক ও আধ্যাত্মিক উইং রয়েছে, যারা সম্পূর্ণ আদর্শিক লড়াইয়ে মগ্ন থাকে। হামাস একসময় এই কৌশলেই নির্বাচনে অংশ নিয়ে গাজার শাসনভার গ্রহণ করেছিল এবং নিজেদের রাজনৈতিকভাবে মেইন স্ট্রিমে বা মূল ধারায় প্রতিষ্ঠিত করেছিল। ঠিক একই মডেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীও নিজেদের রাজনৈতিক মূলধারায় শতভাগ প্রতিষ্ঠিত করতে চাইছে। তারা এই চরম বাস্তবতা উপলব্ধি করেছে যে বাংলাদেশের মতো বৈচিত্র্যময় এবং ডেমোগ্রাফিক্যালি তরুণ প্রজন্মের একটি দেশে শুধু কঠোর ধর্মীয় স্লোগান দিয়ে ক্ষমতায় যাওয়া বা আধুনিক রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। আর ঠিক এই কারণেই রাজনীতি এবং দাওয়াতের কাজকে সম্পূর্ণ আলাদা করে ফেলার এই ঐতিহাসিক এবং যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটি নেয়ার পেছনে একটি বড় কারণও রয়েছে। আপনারা জানেন, দীর্ঘ সময় পর জামায়াত যখন বিরোধী দলে গিয়ে প্রথমবারের মতো শহীদ মিনারে ফুল দিতে যায়, তখন এটা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এরপর পহেলা বৈশাখ এবং জাতীয় স্মৃতিসৌধে গিয়েও তাদের একই ধরনের অস্বস্তিকর সমস্যায় পড়তে হয়। তাই তারা এমন একটি কৌশল নিয়েছে যেখানে ধর্ম এবং রাজনীতি যার যার জায়গায় স্বাধীনভাবে কাজ করবে। জামায়াতের এই নতুন কাঠামোর সবচেয়ে দৃশ্যমান এবং আধুনিক অংশটি হবে তাদের পলিটিক্যাল বা রাজনৈতিক উইং। এই উইং এর মূল কাজই হবে ময়দানের রাজনৈতিক মারপ্যাচ নিখুঁতভাবে সামলানো। সবচেয়ে চমক হলো এই উইং এর ফ্রন্ট লাইনে বা সামনের সারিতে প্রথাগত কোনো আলেম বা হুজুর থাকবে না। এখানে নেতৃত্বে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট বা মেডিকেলের মতো শীর্ষ প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করা জেনারেল শিক্ষায় শিক্ষিত স্মার্ট এবং আধুনিক তরুণরা, যারা সাধারণ মানুষের ভাষায় আধুনিক যুগের চাহিদা অনুযায়ী অত্যন্ত সাবলীলভাবে কথা বলতে পারবেন। ইসলামিক আইন শাস্ত্রে মুবাহ মানে যা নিষিদ্ধ নয় বা বৈধ, এবং রুখসত মানে বিশেষ পরিস্থিতিতে ছাড় দেয়া বা কৌশলগত নমনীয়তা বলে দুই কনসেপ্ট আছে। জামায়াতের এই রাজনৈতিক উইংটি পুরোপুরি এই নীতির উপর ভিত্তি করে চলবে। তারা প্রয়োজনে সেকুলার বা ধর্মনিরপেক্ষ দলগুলোর সাথে রাজনৈতিক জোট করবে, উদারপন্থী অবস্থান নেবে, মিডিয়াতে স্মার্টলি কথা বলবে, বিদেশি কূটনীতিকদের সাথে ডিল করবে এবং রাষ্ট্রের কল্যাণের জন্য রাজনৈতিক কৌশলগত ছাড় দেবে। তাদের একমাত্র লক্ষ্য হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করা, সিভিল সোসাইটির সাথে যুক্ত হওয়া এবং জামায়াতকে একটি গ্রহণযোগ্য, আধুনিক, মডারেট ও জনবান্ধব রাজনৈতিক দল হিসেবে দেশি বিদেশি সব মহলে প্রতিষ্ঠিত করা। অন্যদিকে রাজনৈতিক উইং যখন বাইরের কৌশলগত ছাড় দিয়ে রাজনীতি করবে, তখন দলের মূল স্পিরিট বা আদর্শ যাতে কোনোভাবে নষ্ট না হয়ে যায় তা শতভাগ নিশ্চিত করবে দলের স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক উইং। এটি হবে জামায়াতের আসল কোর বা মস্তিষ্ক। এই উইং এর দায়িত্ব
দায়িত্বে থাকবেন প্রবীণ আলেম, ইসলামিক স্কলার এবং আধ্যাত্মিক নেতারা। তাদের কাজ কোনো রাজনীতি করা নয়, বরং খাঁটি মুমিন এবং আদর্শিক কর্মী তৈরি করা। এরা রুখসত বা ছাড়ের ধার ধারবেন না। তারা ইসলামের মূল স্পিরিট, তাকওয়া বা আল্লাহ ভীতি, আজিমত বা দৃঢ়তা এবং সুন্নাহর উপর পাহাড়ের মতো অটল থাকবেন। তারা রাজনৈতিক কোনো মঞ্চে বক্তব্য দেবেন না বা মিডিয়ার সামনে পলিটিক্যাল ডিবেট করবেন না। তাদের পুরো ফোকাস থাকবে শুধু আধ্যাত্মিক উন্নতির দিকে। এই উইংটির সবচেয়ে বড় এবং স্ট্র্যাটেজিক কাজ হবে গোপন গ্লোবাল ইসলামিক মুভমেন্ট বা বৈশ্বিক ইসলামিক আন্দোলনগুলো, যেমন আন্তর্জাতিক ইসলামিক স্কলারদের নেটওয়ার্ক বা থিঙ্ক ট্যাঙ্কগুলোর সাথে আদর্শিক যোগাযোগ রক্ষা করা। তারা সারা দেশে শুধুমাত্র দাওয়াতি কাজ করবেন, সাধারণ কর্মী সমর্থকদের কোরআন হাদিসের জ্ঞানে সমৃদ্ধ করবেন এবং রাজনৈতিক উইংয়ের জন্য একটি অত্যন্ত শক্তিশালী, অন্ধবিশ্বাসী এবং আদর্শিক ভোট ব্যাংক ও জনবল সাপ্লাই চেইন তৈরি করবেন। জামায়াতের এই যুগান্তকারী কৌশলটিকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় স্ট্র্যাটেজিক বাইফার্কেশন বা কৌশলগত বিভাজন। এর সুবিধাগুলো অত্যন্ত সুদূরপ্রসারী এবং যে কোনো রাজনৈতিক দলের জন্য এটি একটি মাস্টার ক্লাস। প্রথমত, রাজনৈতিক অঙ্গনে যদি কখনো সরকার বা আন্তর্জাতিক সম্প্রদায় জামায়াতের উপর চাপ সৃষ্টি করে বা তাদের রাজনৈতিক উইংকে নিষিদ্ধ করার চেষ্টা করে, তবুও তাদের বিশাল দাওয়াতি এবং আধ্যাত্মিক নেটওয়ার্ক সম্পূর্ণ অক্ষত থাকবে। কারণ আধ্যাত্মিক উইং তো সরাসরি কোনো রাজনীতি করছে না, তারা শুধু মসজিদে, মাদ্রাসায় বা সমাজের ধর্মীয় কাজ করছে। ফলে এটি বন্ধ হলে আরেকটি উইং দলকে বাঁচিয়ে রাখবে। দ্বিতীয়ত, জেনজি বা নতুন প্রজন্মের তরুণরা অনেক ক্ষেত্রেই পুরনো ধারার কঠোর ধর্মীয় রাজনীতি পছন্দ করে না, কিন্তু তারা স্মার্ট, দুর্নীতিমুক্ত এবং লজিক্যাল নেতৃত্ব খোঁজে, যেমনটি তারা ডাকসু, জাকসু এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোতে খুঁজেছে। পলিটিক্যাল উইং এর এই আধুনিক ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং স্মার্ট নেতারা খুব সহজেই তরুণ এবং ভাসমান ভোটারদের আকর্ষণ করতে পারবেন। ইতিহাস ঘাটলে আমরা দেখি অনেক ইসলামী দল ক্ষমতায় গিয়ে বা রাজনীতি করতে গিয়ে সেকুলার দলগুলোর সাথে মিশে নিজেদের মূল ইসলামী আদর্শ থেকে সরে গিয়েছে, যাকে বলা হয় আইডিওলজিক্যাল ডাইলিউশন। জামায়াতের আধ্যাত্মিক উইং নিশ্চিত করবে যে রাজনৈতিক নেতারা যতই কৌশলগত ছাড় গ্রহণ করুক না কেন, দলের সাধারণ কর্মীরা যেন তাকওয়া ও সুন্নত থেকে এক চুলও সরে না যায়। রাজনৈতিক নেতারা ভুল পথে পা বাড়ালে এই আধ্যাত্মিক উইং তাদের কঠোর জবাবদিহির আওতায় আনবে। আধুনিক রাজনীতিতে একটা অত্যন্ত জনপ্রিয় কথা আছে, সার্ভাইভ, অ্যাডাপ্ট অ্যান্ড ওভারকাম, অর্থাৎ টিকে থাকো, মানিয়ে নাও এবং জয়ী হও। বাংলাদেশ জামায়াতে ইসলামী বর্তমানে ঠিক এই থিওরিটাই মাঠে অ্যাপ্লাই করছে। রাজনৈতিক ব্যক্তিরা রাজনৈতিক ময়দানে দেশের ও দলের কল্যাণের জন্য নিখুঁত রাজনৈতিক মারপ্যাচের খেলা খেলবেন। অপরদিকে লোকচক্ষুর আড়ালে থাকা আধ্যাত্মিক নেতারা ধর্মীয় জ্ঞান সম্পন্ন এমন এক বিশাল কর্মী বাহিনী তৈরি করে যাবেন, যারা শুধু নেতার নির্দেশ আর দাওয়াতি কাজ বুঝবেন। হামাস যেমন নির্বাচন করে আজ গ্লোবাল জিও পলিটিক্সের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে, জামায়াতে ইসলামীও এই দুই উইং এর মাস্টার প্ল্যানের মাধ্যমে নিজেদের বাংলাদেশের রাজনীতিতে অপরিহার্য করে তুলতে চাইছে। আগামী নির্বাচনকে টার্গেট করে জামায়াত এ ধরনের একটি রাজনৈতিক এবং আধ্যাত্মিক উইং তৈরি করছে, যার মাধ্যমে তারা আগামীতে ক্ষমতায় এলেও যাতে আদর্শ ও লক্ষ্য থেকে বিচ্যুত না হয়। একদিকে আধুনিক শিক্ষিতদের দিয়ে রাষ্ট্রের কলকবজা নিয়ন্ত্রণ এবং অন্যদিকে আধ্যাত্মিক নেতাদের দিয়ে কর্মীদের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ। এই ডুয়েল স্ট্র্যাটেজি বা দ্বিমুখী কৌশল আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণকে ঠিক কতটা পাল্টে দেয় সেটাই এখন দেখার বিষয়। রাজনীতিতে টিকে থাকতে হলে যুগের সাথে তাল মেলাতেই হবে, আর জামায়াত ঠিক এই কাজটি অত্যন্ত নীরবে এবং সুকৌশলে শুরু করে দিয়েছে। দর্শক, জামায়াতে ইসলামীর এই নতুন এবং অভাবনীয় রাজনৈতিক মাস্টার প্ল্যানকে আপনারা ঠিক কিভাবে দেখছেন? তাদের এই টু উইং স্ট্র্যাটেজি কি সত্যি আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের কোনো পরিবর্তন আনতে পারবে? আপনাদের অত্যন্ত মূল্যবান এবং যৌক্তিক মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেশের রাজনীতি, অর্থনীতি এবং সমস্ত গুরুত্বপূর্ণ খবরের এমন সহজ, সাবলীল, নির্ভুল ও জোরালো বিশ্লেষণ সবার আগে পেতে আপনাদের প্রিয় দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে আসল সত্যটা সবাইকে জানার সুযোগ করে দিন। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে নতুন কোনো খবরের গভীর বিশ্লেষণ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।